আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব অব্যয়ভাব সমাস, নিত্য সমাস ও প্রাদি সমাস। চলো শুরু করা যাক আজকের ক্লাস। অব্যয়ভাব সমাস। তো অব্যয়ভাব সমাসে আমরা একটা সূত্র শিখে নিই। সবার প্রথমে সূত্রটা হচ্ছে এরকম: কোনো সমাসবদ্ধ শব্দের শুরুতে কি থাকবে? সমাসবদ্ধ শব্দের শুরুতে যদি আ, উপ, অনু, প্রতি, হর, ফি, যথা এইগুলো থাকে, অথবা শব্দের শেষে, সমাসবদ্ধ শব্দের শেষে টে থাকে, অথবা অভাব বোঝায়। কি বোঝায়? অভাব। অভাব বোঝালে অব্যয়ভাব সমাস হয়। ঠিক আছে, চলো শুরু করি। আমি মুহিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। আমার ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা যদি বুঝতে না পারো অথবা যদি কোনো প্রশ্ন থাকে। অব্যয়ভাব সমাসে কী থাকে? পূর্বপদে প্রাধান্য থাকে, অভাব অর্থ নিলে হয়। ওই যে পূর্বপদে আ, উপ, অনু, প্রতি, হরফি, যথা, আ, উপ, অনু, প্রতি, হরফি, যথা এগুলো থাকে, অথবা পরপদে টে থাকে বা অভাব অর্থ নেয়, তখন সেটা কী হয়? অব্যয়ভাব সমাস হয়। পূর্বপদ পরপদের অর্থ নিয়ন্ত্রণ করে, তাই এটা পূর্বপদ প্রধান সমাস। এগুলোর দরকার নাই তোমাদের, এগুলো থাক, এগুলো বড়দের জন্য। তো আমরা শব্দের শুরুতে আ দিয়ে শুরু করব। তো শব্দের শুরুতে যখন আ থাকে, যেমন প্রথম শব্দটা দেখো আ কণ্ঠ, এই আ দেখা মাত্র আমরা কি বুঝতে পারবো? এটা অব্যয়ভাব। ঠিক আছে, আ কণ্ঠ এখানে আমরণ, আ আছে প্রথমে, আ রক্ত, আ আছে প্রথমে। তো আ থাকা মাত্র আমরা বুঝবো এটা অব্যয়ভাব সমাস। আমরা আরও কিছু শব্দ দেখি। আ, মৃত্যু, আ, মূল, আ, কর্ণ, আ, সমুদ্র হিমাচল, আ, পাদ, মস্তক। আচ্ছা, এখানে আমরা আ পাচ্ছি, আমরা জানবো আ অর্থ পর্যন্ত, এটা মনে রাখবো, আ ইকাল টু পর্যন্ত। তাহলে আ মৃত্যু, ব্যাস বাক্য কী হবে? আমরা তো সমাস আ দেখা মাত্র বুঝতে পারছি এটা অব্যয়ভাব সমাস। তাহলে এটা আমাদের কী লিখতে হবে? আমৃত্যু, আমরা মৃত্যুটা আগে লিখবো, যেটা থাকবে সেটা আগে লিখবো, আর আটার জন্য আমরা লিখে দেবো পর্যন্ত। এটা হচ্ছে ব্যাস বাক্য। আমূল কী হবে? একই ব্যাপার, মূল
পর্যন্ত। আকর্ণ, কর্ণ পর্যন্ত। সমুদ্র হিমাচল। এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, সেটা দেখে নেব। সমুদ্র হতে হিমাচল পর্যন্ত। পাদমস্তক, কী হবে এটা? পাদ অর্থ কি? পা হতে মস্তক পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, আয়ের ব্যাপারটা গেল। কারণ সমান সমান কয়েকটা ক্ষেত্রে ঈষৎ হতে পারে, যেমন যে রক্ত, এখানে পর্যন্ত অর্থ দিবে না, এখানে অর্থ দিবে ঈষৎ, ঈষৎ রক্তিম। এটা একটু মনে রাখবো। আর যেগুলো এরকম একটু আলাদা হবে সেগুলো বেশি করে মনে রাখবো, এগুলো বেশি আসে। এরকম আরও দু একটা শব্দ আমরা শিখি। নত, কি হবে? ঈষৎ নত। এগুলো একটু আলাদা, এগুলো বেশি করে মনে রাখবো। আর একটা শব্দ শিখবো, আলুনি। এটা ঈষৎ লুনি লিখতে পারি, অথবা সবচাইতে ভালো হয় যদি লিখি নুনের অভাব। আমরা নুনের অভাবটাই মনে রাখবো। তো ব্যাস বাক্যর ক্ষেত্রে এইটাই শুধুমাত্র একটু আলাদা, আলুনি অর্থাৎ নুনের অভাব। ঠিক আছে। আচ্ছা, গেল। উপ, দেখো কয়েকটা শব্দ আছে এখানে। উপকণ্ঠ, উপবন, উপগ্রহ। ঠিক আছে। আমরা চলো চেষ্টা করি, কিছু শব্দ লিখি আগে, তারপরে চেষ্টা করব। উপনদী, উপবন, উপভাষা, উপশহর, উপজেলা। ঠিক আছে। উপসচিব, উপমন্ত্রী। উপাচার্য, উপপত্নী। ঠিক আছে। শব্দগুলো দেখি আমরা। উপ অর্থ কি মনে রাখবো? উপ অর্থ, উপর জন্য আমাদের কী লিখতে হবে এটা মনে রাখবো। উপ জন্য আমরা লিখবো সদৃশ। উপ ইকাল টু সদৃশ, আমরা এটুকু মনে রাখবো। উপনদী কী হবে? নদীর সদৃশ। উপবন, বনের সদৃশ। উপভাষা, ভাষার সদৃশ। উপশহর, শহরের সদৃশ। উপজেলা, জেলার সদৃশ। উপসচিব, সচিবের সদৃশ। উপমন্ত্রী, মন্ত্রীর সদৃশ। উপাচার্য, এটা কি চার্জের সদৃশ হবে? না, এরকম কিছু না। এখানে দেখো আছে, তো এটা আচার্য। আচার্যের সদৃশ। উপপত্নী, উপপত্নী কি জিনিস? আচ্ছা, যাই হোক, দরকার নাই, তোমরা আপাতত লিখে রাখো পত্নীর সদৃশ, মানে পত্নীর মতো। পত্নী জিনিসটা কি? বউ। ঠিক আছে। পত্নী অর্থ বউ। তো উপপত্নী বলে কি বোঝায়? পত্নীর সদৃশ। ধরো প্রেমিকা, অর্থ এরকম আসে। আচ্ছা, আমরা আরও কিছু শব্দ এখানে লিখে রাখি যেটা একটু আলাদা, কয়েকটা মনে রাখবো।
উপকূল, উপকণ্ঠ, ঠিক আছে। তো উপকূল কি হবে? কুলের সদৃশ না, উপকূল হবে কুলের সমীপে। সমীপ অর্থাৎ কাছে। উপকণ্ঠ একই ব্যাপার, কণ্ঠের সমীপে, কণ্ঠের সদৃশ না। এই দুইটা আমরা একটু মনে রাখবো, এই দুইটা স্টার দিয়ে রাখলাম। এই দুইটা যেহেতু আলাদা সেহেতু আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। অনু, পরের শব্দটা হচ্ছে আমাদের অনু। তা আমি কিছু শব্দ এখানে লিখি, দেখো। অনুদিন। আচ্ছা, উপদিন যে একটা শব্দ এখনো বাদ আছে, কণ্ঠের সমীপে উপকণ্ঠ, এটা মাত্র লিখলাম। বনের সদৃশ উপবন, গ্রহের সদৃশ উপগ্রহ, ওগুলো পড়ে নিও। আর ওখানে তো লিখলামই, ওগুলা এক্সট্রা কিছু থাকলো ওগুলো তোমার বাসার কাজ মনে করে নিও, যদি আমি বলে দিছি তারপরে করে নিও। অনু, অনুদিন, অনুক্ষণ, অনুসরণ, অনুগমন। আচ্ছা, অনুগমন আছে, অনুগমন না লিখি, অনুগমন আছে এখানে, অনুগমন না লিখি। অনুকূল, অনুভব, অনুকরণ। তো আমরা অনুর জন্য একটা কথা মনে রাখবো, যে অনু অর্থ দুইবার। অনুদিন কি হবে? দিন দিন। অনুক্ষণ, ক্ষণ ক্ষণ। অনুসরণ। এখানে আরেকটা জিনিস আমরা মনে রাখবো, অনু আরেকটা অর্থ দেয়, সেটা হচ্ছে কি পশ্চাৎ। তোমরা এভাবে লিখতে পারো, পশ্চাৎ। অনুসরণ, স্মরণের পশ্চাৎ। অনুকূল, কুলের সমীপে। এটা একটু আলাদা, এটা বেশি মনে রাখবো, এটা তোমাদের লেখানো হয়নি আলাদাভাবে। কুলের সমীপে, এটা একটু আলাদা, স্টার দিয়ে রাখলাম, এটা প্রশ্ন আসতে পারে তাই। আলাদাগুলো পরীক্ষায় বেশি আসে। অনুভব, ভাবের পশ্চাৎ।
ভবের না, কিন্তু এটা ভাবের পশ্চাৎ। অনুকরণ কি হবে? করণের পশ্চাৎ। একটু মনে রাখবো এগুলা। আর আরেকটা জিনিস এখানে মনে রাখা দরকার, আচ্ছা, রূপের যোগ্য অনুরূপ, এটাও একটু আলাদা, এটাও মনে রাখবো আলাদা করে। তো একটা জিনিস আমাদের বেশি করে মনে রাখতে হবে, অনু থাকলেই যে সবসময় অব্যয়ভাব হবে তা না। একটা শব্দ আছে যেটা অনু থাকার পরেও কি অব্যয়ভাব সমাস নয়, সেটা আমি লিখি। অনুতাপ, এটা হচ্ছে প্রাদি সমাস। এটা ইম্পর্টেন্ট, কারণ অনু থাকার পরেও এখানে প্রাদি সমাস হচ্ছে, অব্যয়ভাব হচ্ছে না। এটাই একমাত্র শব্দ যেটা অনু দিয়ে শুরু হয়েও অব্যয়ভাব নয়, তাই মনে রাখবো। ব্যাস বাক্য কি? অনুতে যে তাপ অথবা পশ্চাতে যে তাপ, এটা তোমরা একটাই শিখে রাখো। পশ্চাতে যে তাপ সেটাও হয়, এটা লিখলাম না। আচ্ছা, অনু নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে জানাও। প্রতিতে যাই পরে। প্রতি, তো প্রতি দিয়ে আমরা কিছু শব্দ লিখবো, বেশি শব্দ নাই এক্ষেত্রে, কিছু শব্দ লিখি দেখো। প্রতি রাত, প্রতিজন, প্রতিকূল, স্টার দিয়ে রাখো, প্রতিকূল, প্রতিপক্ষ, স্টার দিয়ে রাখো, প্রতিধ্বনি, প্রতিবাদ, প্রতিক্ষণ। প্রতিক্ষণ, আচ্ছা, আমরা এখন তাহলে প্রতি অর্থ আমরা জেনে রাখবো। প্রতি অর্থ হচ্ছে দুইবার। প্রতি রাত, রাত রাত। প্রতিজন, জনে জনে, এগুলো একটু খেয়াল করবো, জন জন না কিন্তু, এটা জনে জনে। প্রতিকূল, আচ্ছা কয়েকটা বাদ রাখি। প্রতিক্ষণ, ক্ষণে ক্ষণে। এবার এগুলো একটু দেখি। প্রতি অর্থ এখানে কিন্তু দুইবার না, প্রতি অর্থ এখানে হচ্ছে বিরুদ্ধ, বিরুদ্ধ বা বিপরীত, যা দেখা যাক। প্রতিকূল, এটা কি হবে? কুলের বিপরীত। প্রতিপক্ষ, বিরুদ্ধ পক্ষ। প্রতিধ্বনি, ধ্বনির বিপরীত। প্রতিবাদ, বিরুদ্ধবাদ। ঠিক আছে, আরো কয়েকটা এখানে দেখব। প্রতিবাদী, বাদীর বিপরীত। ছায়ার সদৃশ বা ছায়ার বিপরীত প্রতিচ্ছায়া।
ছায়ার বিপরীতটা আমার বেশি বলবো, ছায়ার বিপরীত প্রতিচ্ছায়া বা ছায়ার সদৃশ। আচ্ছা, হর। হর অর্থ আমরা জেনে রাখবো দুইবার। শব্দগুলো দেখি, হর রোজ, রোজ রোজ, হর কিসিম, কিসিম কিসিম। আরও কয়েকটা শব্দ আমরা দেখি হর দিয়ে। একটা শব্দ লেখো হরদম, আলাদাগুলো আগে লিখে দিই। হরদম এটা কি? দমে দমে, দম দম না, দমে দমে। ব্যাস বাক্যগুলো একটু দেখবো। হর তাল, তাল তাল না, এটা হচ্ছে তালের অভাব। ঠিক আছে, আরও কিছু এখানে শব্দ দেখি দু একটা। হরগিজ, কি হবে? গিজ গিজ। হর হামেশা, হামেশা হামেশা। ঠিক আছে, পরেরটাতে আসি ফি। ফি অর্থ আমরা জানবো দুইবার। ফি বছর, বছর এরা দুইবার লিখতে হবে, বছর বছর। ফি হপ্তাহ, হপ্তাহ হপ্তাহ। ফি রাত, রাত রাত। আরও কয়েকটা আমরা দেখব। ফি মাহিনা, ফিটা কেটে দিয়ে কি করতে হবে? মাহিনা, মাহিনা। ফি দিন, কি হবে? দিন দিন, দিন দিন। ফি সন, সন সন। ফি রোজ, রোজ রোজ। ঠিক আছে, তাহলে ফি পর্যন্ত হয়ে গেল। এখন আমাদের আরেকটা আছে যথা। আমরা যথা জন্য জেনে রাখবো অতিক্রম না করে। কি আছে? যথা রীতি, তাহলে কি হবে? রীতিকে অতিক্রম না করে। ব্যাস বাক্য হবে রীতিকে অতিক্রম না করে। যথা সাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। যথা বিধি, বিধিকে অতিক্রম না করে। প্রত্যেকটা এরকম হবে। যথাযোগ্য, যোগ্য, যোগ্যকে অতিক্রম না, এটা যোগ্যতাকে অতিক্রম না করে। না বুঝতে পারলে আমরা কমেন্টে প্রশ্ন করব, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাতে পারো তোমরা। আচ্ছা, আমরা আরও কিছু শব্দ এখানে দেখে নিই। যথাসময়, যথা দেখা মাত্র আমরা কী বুঝবো? এটা অব্যয়ীভাব। আর যথাসময় কী হবে? সময়কে অতিক্রান্ত, সময়কে অতিক্রম না করে। যথা শাস্ত্র, শাস্ত্রকে অতিক্রম না করে। যথার্থ, এটা কি হবে? অর্থকে অতিক্রম না করে। ঠিক আছে, তো এখন আমরা এখানে একটা ব্যতিক্রম, আচ্ছা ব্যতিক্রমে পড়ে যাই। শব্দের শেষে টে থাকলে কি হবে? শব্দের শেষে টে থাকলে অব্যয়ভাব সমাস হবে। তো টে অর্থ আমরা কি জানবো? ঈষৎ। ঠিক আছে, তো তামা টে, ব্যাস বাক্য কী হবে? ঈষৎ তামা। তামার মতো বন্যা এত কিছু লেখার দরকার নাই, ঈষৎ তামা লিখলেই হবে। লালচে কী হবে? ঈষৎ লাল। কালোটে, ঈষৎ কালো। ঘোলাটে, ঈষৎ ঘোলা। আমরা আরও কিছু শব্দ দেখব। পাগলাটে,
বখাটে, খ্যাপাটে, রোগাটে। পাগলাটে কি হবে? ঈষৎ পাগলা। বখাটে কি হবে? ঈষৎ বখা। খ্যাপাটে ঈষৎ খ্যাপা। রোগাটে ঈষৎ রোগা। ঠিক আছে। আচ্ছা, অব্যয়ভাব সমাসে মোটামুটিভাবে জানা শেষ। এখন আমরা এখানে একটা জিনিস জানবো, একটা শব্দ এখানে লেখা হয়নি, সেটা তোমরা একটু লিখে নাও অব্যয়ভাবে। একটা শব্দ লেখা হয়নি, সেটা একটু লিখে নাও। সেটা কি? ব্যতিক্রম। অব্যয়ভাব সমাসের ব্যতিক্রম, এটা লিখে রাখো, এটা আসবে বেশি। আচ্ছা, সমানাবেশী প্রচুর বার আসছে। উদ্বেল। দেখো এখানে আ, অনু, উপপতি, হর, ফি, যথা এগুলো নাই সামনে, অথবা শেষে টেও নাই। এবারে অভাবও বোঝাচ্ছে না, কিন্তু এই শব্দটা হচ্ছে অব্যয়ভাব সমাস। এটা আলাদা। এটার ব্যাস বাক্য কী হবে? বেলাকে অতিক্রান্ত। সহজ। অথবা এরকমও হয়, বেলাকে অতিক্রান্ত না করে। ঠিক আছে, দুটাই হয়, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। বেলাকে অতিক্রান্ত হবে না রে, বেলাকে অতিক্রম হবে। উপরটা ঠিকই আছে, অতিক্রান্তই হবে। একটু লিখে নে, রিরাইট করে নে। এটা কি হবে? বেলাকে অতিক্রান্ত না করে। ঠিক আছে, এটা ব্যতিক্রম, তাই এটার আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এটা অনেকবার পরীক্ষায় আসছে, এটা ভালো করে আমরা পড়বো। উদ্বেল, একটাই উদ্বেল, এটা মনে রাখবো, আলাদা আলাদা করে মনে রাখতে হবে এটা। তো ঠিক আছে, তো আজকের এই ক্লাস নিয়ে যদি প্রশ্ন থাকে অব্যয়ভাবের, তাহলে আমাকে জানাও। এই যে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, তোমরা এখানে মেসেজ দিতে পারো, আমাকে জানাইতে পারো যদি সমস্যা থাকে। তো সমাস, নিত্য সমাস। নিত্য সমাস নিয়ে কথা বলতে গেলে এটা বলতে হয় কি, এটা অপ্রধান সমাস। আরও কিছু কথা আছে, আমরা সেগুলো শিখব। তবে এটা অপ্রধান সমাস, এটা প্রধান সমাসের মধ্যে আলোচনা করা হয় না। আমি মুহিব তোমাদের সাথে আছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রশ্ন থাকলে এখানে করতে পারো। তোমরা যারা গ্রুপে অ্যাড আছো, গ্রুপে প্রশ্ন করতে পারো, আর আমাকে পার্সোনালি প্রশ্ন করতে পারো হোয়াটসঅ্যাপে। আচ্ছা, নিত্য সমাস। নিত্য সমাস সাধারণ সমাসের সাধারণ নিয়ম অনুযায়ী হয় না, বা নিয়ম মানে না, এইগুলো সবসময় সমাজবদ্ধই থাকে। ঠিক আছে, এখানে এটা অপ্রধান সমাস। পরপদে আন্তর মাত্র টিটা খানাখানি থাকে, আর পূর্বপদে কাল থাকে খারাপ বা ভয়ানক অর্থে। যখন আমরা পরপদে আন্তর মাত্র টিটা খানাখানি দেখবো, তখন সেটা বুঝে যাবো এটা নিত্য সমাস, অথবা পূর্বপদে কাল আছে ভয়ঙ্কর বা খারাপ অর্থে। তাহলে আন্তর, আচ্ছা দেখো সংক্ষেপে বলি, পরপদে আন্তর মাত্র টি
টা খানা খানি এগুলো থাকবে। প্রথমে আন্তর দিয়ে, আন্তর আমি দেখো আকার দিয়ে করছি এখানে, কারণ এরকমভাবে দেখতে হবে তোমরা পরীক্ষাতে। আর আমরা আন্তর অর্থ কী জানবো? আন্তর অর্থ জানবো হচ্ছে, আন্তর অর্থ না, ব্যাস বাক্যে আন্তর থাকা মাত্র লিখবো অন্য, অন্য লিখে দেব। যেমন দেশান্তর, এই আন্তরটুকু বাদ দিয়ে অন্য দেশ। গ্রামান্তর, আন্তর কেটে দিয়ে অন্য গ্রাম। গৃহান্তর, অন্য গৃহ। কালান্তর, অন্য কাল। রূপান্তর, অন্য রূপ। মতান্তর, অন্য মত। যুগান্তর, অন্য যুগ। এখন আসলে ধরো জন্মান্তর, কি হবে? অন্য জন্ম। বেদান্তর আসলে কি হবে? অন্য বেদ। আন্তর কেটে দেব অন্য বেদ। আশা করি বুঝতে পারছো। আমাদের আরও থাকতে পারে যেগুলো, সেগুলো আমি দু একটা লিখি। কাব্যান্তর, ভাবান্তর, কি হবে? অন্য ভাব, অন্য কাব্য। তো ঠিক আছে, আন্তর দিয়ে শিখে ফেললাম। এরকম আসলে আমরা ইনশাল্লাহ পরীক্ষায় পারবো। তারপরে কি আছে? মাত্র। মাত্র, মাত্রর জন্য আমরা লিখব ব্যাস বাক্যে কেবল। দর্শন মাত্র, এই মাত্র কেটে দিয়ে কেবল দর্শন। মাত্র যখন লিখবো কেবল, তারপরে যেটা থাকবে সেটা। জল মাত্র, কেবল জল। শ্রবণ মাত্র, কেবল শ্রবণ। কথা মাত্র, কেবল কথা। নাম মাত্র, কেবল নাম। পরীক্ষায় আসলো তা মাত্র। দেখো তা মাত্র কিন্তু এভাবে আসে না, কিভাবে আসে আমি লিখে দিচ্ছি। এরকম আসে না, আসে তম মাত্রর মতো। কিভাবে? কেবল তা। আচ্ছা, এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে কেবলমাত্র হলে কি লিখব? যদি আসে কেবলমাত্র, তাহলে আমরা কি লিখব? কেবল কেবল না, এখানে কেবলমাত্র শব্দটা আসলে হয় না। কেবলমাত্র ব্যাকরণিক ভুল, ব্যাকরণিকভাবে শব্দটা ভুল। কেবলমাত্র বলে কোনো শব্দ নাই। তোমাকে হয় শুধু কেবল লিখতে হবে অথবা মাত্র লিখতে হবে। কেবলমাত্র বলে কোনো শব্দ নাই, এটা ভুল। পরীক্ষায় আসতে পারে শোনা মাত্র বা শ্রবণ মাত্র আছে, লেখা আছে এটা। ধরো পুরুষ মাত্র, কেবল পুরুষ। নারী মাত্র, কি হবে? কেবল নারী। আশা করি বুঝতে পারছো। পরেরটাতে যাই। শব্দ শেষে টি বা টা থাকবে, মানে পরপদে টি বা টা। পাখিটি, টি থাকলে আমরা কি লিখবো? টির জন্য আমরা লিখবো একটি, তার জন্য লিখবো একটা। ঠিক আছে, টির জন্য একটি, তার জন্য একটা। পাখিটি কি হবে? টির জন্য একটি, পাখির জন্য পাখি। লোকটি, টির জন্য একটি, লোকের জন্য একটি লোক। গাড়িটি, একটি 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 গাড়ি। কলমটা, একটা কলম। দেখো এখানে টা আছে, তার জন্য আমরা কি লিখবো? একটা। ব্যাস বাক্যগুলো শিখে নিই, আর এগুলো প্রত্যেকটা নিত্য সমাস।
খাতাটা একটা খাতা। আসতে পারে কি ঘড়িটা একটা ঘড়ি। আসতে পারে কি শাড়িটি, কি হবে একটি শাড়ি। গাড়িটি একটি গাড়ি, অথবা গাড়িটা আসলে একটা গাড়ি। বাড়িটা কি হবে একটা বাড়ি। কোন সমাস? নিত্য সমাস। কোন সমাস? নিত্য সমাস। আমরা জাস্ট মুখস্থ রাখবো যেগুলো বললাম, আন্তর, মাত্র, টি, টা, খানাখানি, এগুলো যদি পরপদে থাকে তখন আমরা বুঝে নেব এটা নিত্য সমাস। অথবা পূর্বপদে যখন কেবল থাকবে তখনও সেটা নিত্য সমাস হবে। সরি, কেবল না, পূর্বপদে কাল থাকবে, কাল, এবং কালটার অর্থ হবে ভয়ানক। আচ্ছা, খানাখানি, খানার জন্য কি লিখবো? একখানা। ব্যাস বাক্যে কী লিখবো সেটা দেখতেছি। খানির জন্য কি লিখবো? একখানি। ঠিক আছে। বইখানা কি হবে? খানার জন্য একখানা, বইয়ের জন্য বই। মুখখানি একখানি মুখ। শাড়িখানি একখানি শাড়ি। ছবিখানা একখানা ছবি। কলমখানা, দেখো কলম খানা কি হবে? একখানা কলম। আসলো পরীক্ষায় দেহখানি কি হবে? একখানি দেহ। আমরা এই খানি দেখা মাত্র বুঝতে পারবো এটা কি নিত্য সমাস। ঠিক আছে। পদের শুরুতে ভয়ানক অর্থে কাল থাকলে কি হয়? ভয়ানক অর্থে কাল থাকলে কি হয়? নিত্য সমাস হয়। যেমন কাল নাগ। এখন এই কাল ভয়ানক অর্থ থাকলে এটা কি জন্য কি বলবো? কাল তুল্য। কাল অর্থ কি? কাল অর্থ হচ্ছে মৃত্যুর দেবতা। মৃত্যুর দেবতাকে কাল বলা হয়। বাংলা সাহিত্যের কোণ থেকে কাল বলতে বোঝায় মৃত্যুর দেবতাকে। কাল নাগ কি হবে? কালের জন্য কাল তুল্য নাগ। কাল রাত, কাল তুল্য রাত। কাল রাত মানে কিন্তু কালো রাত না, প্রত্যেকটা রাতে তো কালো রাত। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে জ্যোৎস্না রাতে তোমার জন্য কাল রাত হতে পারে। কেন হতে পারে? ধরো তুমি জ্যোৎস্না রাতে ঘুরতেছো রাস্তায়, ঘুরতেছো হুট করে একটা ডাল এসে পড়লো রাস্তায়। একটা ডাল এসে, গাছের ডাল এসে পড়লো তোমার পায়ের উপর, পা ভেঙে গেল। তো সেই রাতটা, যতটাই জ্যোৎস্না শোভিত রাত হোক, তোমার জন্য সেই রাতটা কালো রাত। বাঙালি জাতির জন্য যেমন কালো রাত ছিল 25শে মার্চ রাত। ভয়ানক অর্থে যখন কোনো স্মৃতি থাকে তখন সেখানে আমরা কাল লিখি। কাল নারী অর্থাৎ কি? কালো নারী না। কাল নারী বলতে কালো নারী না। কাল নারী বলতে সেই নারীকে বোঝায় যে নারী ভয়ানক। যেমন ধরো একটা সুন্দর, অতি সুন্দর নারীও কাল নারী হতে পারে। ধরো সালমান খানের সাথে ক্যাটরিনার প্রেম, ক্যাটরিনা সালমান খানের সব কিছু নিয়ে স্যাকট্যাক দিয়ে চলে গেল। ঠিক আছে, সালমান খান পাগল হয়ে গেল। তো সে নারী ক্যাটরিনা কাইফ যতই সুন্দরী হোক না কেন, সালমান খানের জীবনে কিন্তু সে একটা কাল নারী। কাল মানে কালো না। কাল সাপ, আচ্ছা অর্থ তো বুঝাই দিলাম। এখন ব্যাস বাক্য দেখো, কালের জন্য কি লিখবো? কাল তুল্য। আর যেটা থাকবে সেটা কাল নারী, কাল তুল্য নারী। কাল সাপ, কাল তুল্য সাপ। ঠিক আছে। এখন আরেকটা জিনিস আমি লিখে রাখি,
শুদ্ধ থাকলে অনেক সময় হয়। আচ্ছা, আর কাল দিয়ে একটা শব্দ লিখে নি। কাল ঘুম কি হবে? কাল তুল্য ঘুম। ঠিক আছে, ঘুম তো শান্তির হয়। ধরো যে তুমি একদিন ঘুমাইলা, এক ঘুমের মধ্যে কোথায় কি হয়ে গেল, চারদিকে সব ধ্বংস হয়ে গেল, তুমি বুঝতে পারলা না, তো সেই ঘুম তোমার জন্য শান্তির হবে না, সেই ঘুম তোমার জন্য কী হবে? কাল ঘুম হবে। আচ্ছা, শুদ্ধ বলছিলাম তাই তো, একটা একটা শুদ্ধ দিয়ে একটা দেখাবো, এগুলো আসে খুবই কম। ধরে দিলাম, লিখলাম গ্রাম শুদ্ধ, একটা শব্দ আসলো গ্রাম শুদ্ধ, এই শুদ্ধর জন্য আসবে সমস্ত, শুদ্ধ থাকলেও হয়। শুদ্ধ কেমন হবে? গ্রাম শুদ্ধ মানে কি? সমস্ত গ্রাম। আসলে তাহলে পরিবার শুদ্ধ কি হবে? সমস্ত পরিবার, পরিবার শুদ্ধ, সমস্ত পরিবার, বংশ শুদ্ধ, সমস্ত বংশ, এগুলো নিত্য সমাস। তাহলে আমরা একটা জিনিস লিখে রাখি এখানে, শুদ্ধ, এটা লিখে রাখি, খানাখানি শুদ্ধ। শুদ্ধ কোন অর্থে? সমস্ত অর্থে। আচ্ছা, নিত্য সমাস, নিত্য সমাসের এখন ব্যতিক্রম কয়েকটা নিয়ম দেখবো, এটা দেখলে শেষ। আমরা, আমি, তুমি ও সে, এরকম হলে তখন হয় নিত্য সমাস। কিন্তু এই আমরাটাই আমরা শিখছিলাম কি? একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। সেটা কখন? যখন তুমি, সে ও আমি, এরকম ব্যাস বাক্য ছিল। এরকম ব্যাস বাক্য থাকলে আমরা বুঝে নেবো এটা একশেষ দ্বন্দ্ব। আর যদি একটু চেঞ্জ থাকে, যেমন আমি, তুমি ও সে, ব্যাস বাক্যে চেঞ্জ দেখা মাত্র আমরা মনে করবো এটা নিত্য সমাস। ঠিক আছে, আর আমরা শব্দটা দুই সমাসই হয়, নিত্য সমাসও হয়, একশেষ দ্বন্দ্বও হয়। 92, 2 + 90, একান্নবর্তী, এক অন্য যাদের, তাদের বলা হচ্ছে কি? এগুলো নিত্য সমাস, এগুলো স্বাভাবিক নিয়ম না মেনে হয়েছে, তো এগুলো কয়েকটা আমরা মনে রাখবো। তন্তর, 3 তীরের সমাহার, এটা কিন্তু দ্বিগুর মতো দেখতে, এটা কিন্তু দ্বিগু না, এটা হচ্ছে নিত্য সমাস। ব্যতিক্রম এই 4টা মনে রাখবো, যেটা নিত্য সমাস আমরা বুঝে রাখবো, মনে রাখবো। আচ্ছা, ক্লাস শেষ। এই ক্লাসটা থেকে প্রশ্নটাকে জানাও। এরপরে না, ক্লাস আর একটু বাকি আছে, প্রাদি সমাস, সেটা আমরা দেখব। তো প্রাদি সমাস, এটা একটা অপ্রধান সমাস। কি থাকবে? পূর্ব পদে প্র থাকবে, প্র। পূর্ব পদে কি থাকবে? প্র। জাস্ট এটুকু মনে রাখবো যে পূর্ব পদে প্র থাকলে প্রাদি সমাস হয়। পূর্ব পদে প্র থাকলে প্রাদি সমাস হয়। ঠিক আছে, যথারীতি এখানে ফোন নাম্বার দেওয়া আছে স্লাইডেও, তোমরা না বুঝতে হলে হোয়াটসঅ্যাপে নক দিও। আচ্ছা, প্রাদি সমাস সাধারণত উপসর্গ প্র থাকে, তৎপুরুষের সহোদর, ব্যাস বাক্যে প্র বা প্রকৃষ্ট থাকবে, কৃদন্ত পদের উপস্থিতি। কৃদন্ত পদ, এই ব্যাপারটা একটু আলাদা। আচ্ছা, দেখ, তোমাদের এটা বোঝার দরকার নেই, তোমরা জাস্ট এটুকু মনে রাখবা, প্র থাকলে প্রাদি সমাস হয়, আর কিছুই না, এটুকু মনে রাখলেই হবে। আমাদের আসে কি, আমরা অত বুঝতে যাবো কেন, এখন দরকার নাই, যখন বোঝার দরকার তখন বুঝবো, যেহেতু পরীক্ষার আগে কোনো সময় নাই। জাস্ট আমরা এটুকু মনে রাখবো, প্র থাকা মাত্র প্রাদি সমাস। ঠিক আছে, আর হ্যাঁ, আরেকটা ব্যাপার যে প্র এর ব্যাস বাক্যে প্র অথবা প্রকৃষ্ট হয়। প্রকৃষ্ট হতে পারে
শব্দের শুরুতে প্রো থাকলে প্রাদি সমাস হয়। তো প্রো এর ব্যাস বাক্য কী হবে? প্রো অর্থ কী? প্রো অথবা প্রকৃষ্ট প্রকৃষ্ট যে, এরকম মনে রাখবো। প্রো অথবা প্রোজে অথবা প্রকৃষ্ট যে কোনো কিছু একটা, প্রোজে অথবা প্রকৃষ্ট যে। শব্দগুলো দেখি। প্রভাত কী হবে? প্রকৃষ্ট বা প্রোজে ভাত। এই ভাত অর্থ কি? এই ভাত অর্থ কিন্তু রাইস না, অন্ন না। এই ভাত অর্থ কি? আলো বা লাইট। ঠিক আছে। প্রবাদ প্রকৃষ্ট যে বাদ, এই বাদ অর্থ কথা। প্রবন্ধ প্রকৃষ্ট যে বন্ধন। দেখো এটা একটু মনে রাখবা, বন্ধর জন্য কিন্তু আমরা বন্ধন লিখতেছি। প্রকৃষ্ট যে বন্ধন, প্রকৃষ্ট যে বন্ধন না, প্রকৃষ্ট যে বন্ধন। প্রতাপ প্রকৃষ্ট যে তাপ বা প্রো যে তাপ। প্রো লিখলেও হবে, প্রো যে তাপ এটা লিখলেও হবে। প্রভাষক প্রো যে ভাষক বা প্রকৃষ্ট যে ভাষক। প্রবল প্রো যে বল। প্রদীপ প্রো যে দ্বীপ। প্রগতি প্রো যে গতি। প্রবচন প্রো যে বচন। ঠিক আছে। কি আসবে পরীক্ষায়? আসবে প্রভাব। কি হবে? প্রো যে ভাব। ঠিক আছে। আমার প্রকৃষ্ট যে ভাব দিলেও হবে। প্রশান্তি প্রকৃষ্ট যে শান্তি অথবা প্রো যে শান্তি, যেটা দিবা সেটাই হবে। প্রকৃষ্ট দিলেও হবে, প্রো দিলেও হবে। আচ্ছা, এখানে আমরা একটা দেখব প্রবীণ একটা শব্দ, যেটা সামনে প্রো থাকলেও জিনিসটা প্রাদি সমাস না। প্রো সামনে আছে তারপরেও প্রাদি সমাস না। আমরা বলবো যে মহিব স্যার বলছে প্রো আসে আগে, বাস প্রাদি সমাস দিয়ে দিলাম। সবসময় হবে না। এই একটা শব্দের ক্ষেত্রে এটা হবে না, এটা আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। প্রবীণ মানে প্রো যে বিন প্রাদি সমাস এরকম কিন্তু না। প্রবীণ, এখানে প্রবীণ বলতে বোঝাচ্ছে প্রকৃষ্ট বীণা বাজাতে পারেন যিনি। দেখো এখানে বীণ বা বীণার কথা কিন্তু আসছে না, আসছে যে পারেন যিনি তার কথা। অর্থাৎ এখানে প্রোর অর্থও নাই, বীণের অর্থও নাই। তাহলে এটা কী হচ্ছে? বহুব্রীহি সমাস। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো। একটা শব্দের ক্ষেত্রে এরকম আছে প্রবীণ, যার ব্যাস বাক্য প্রকৃষ্ট বীণা বাজাতে পারেন যিনি। আর এটা কী হবে? এটা হবে বহুব্রীহি সমাস। ঠিক আছে। আর ব্যতিক্রম প্রাদি সমাসের দুইটা শব্দ মনে রাখবো। অনুতাপ, দেখো প্রো নাই তারপরে অনুতাপ প্রাদি সমাস। পরিভ্রমণ, এখানেও প্রো নাই তারপরে এটা প্রাদি সমাস। এই দুইটা শব্দ মনে রাখবো। অনুতাপ এটা কি সমাস? প্রাদি সমাস। পরিভ্রমণ কি সমাস? প্রাদি সমাস। এই দুইটা শব্দ মনে রাখবো, প্রো না থাকার পরেও প্রাদি সমাস হয়েছে। তো অনুতাপ কি হবে? অনুতে যে তাপ বা পশ্চাতে যে তাপ বা অনু যে তাপ, যেটা দেবে সেটাই হবে। এটা প্রাদি সমাস। এটা কিন্তু অব্যয়ভাবের মতো দেখতে, কিন্তু এটা অব্যয়ভাব না, এটা প্রাদি সমাস। আর একটা শব্দ হচ্ছে পরিভ্রমণ, এখানেও কিন্তু প্রো নাই। পরি যে ভ্রমণ কি হবে? প্রাদি সমাস হবে। এই দুইটা শব্দ আমরা মাথায় রাখবো, অনুতাপ আর পরিভ্রমণ। এই দুইটা প্রো না থাকার পরেও প্রাদি সমাস হয়েছে। আচ্ছা, ক্লাস তো এটাও শেষ। এখন এই ক্লাস নিয়ে তোমাদের প্রশ্ন থাকলে আমাকে জানায়ও। আর এই ক্লাসগুলো লাইভ করানোর সময় একটু ইন্টারনেট ঝামেলার কারণে ভালো মতো হয়েছিল না, ওই জন্য একটু আমার লাইভটা দিতেও একটু দেরি হয়ে গেল। আমি তো আসলে রেকর্ডেড ক্লাস করালাম, এটা লাইভের সাথে মিল নাই। লাইভ যারা ক্লাস করছো তারা জানো লাইভ ক্লাসে অনেক ঝামেলা হয়েছিল, মানে ইন্টারনেট কানেকশনের ঝামেলা আর কি। আচ্ছা ঠিক আছে, তারপরে প্রশ্ন থাকলে আমার এখানে করো, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দেওয়া আছে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।